আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় এর উপর একটা টপিক্সের উপর আলোচনা করব। ত্রয়োদশ অধ্যায়ের টপিকটি হলো বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা। আমরা জানি সবুজ উদ্ভিদ সবুজই, আর প্রাণীরা সকলেই পরজীবী বা পরভোজী ইত্যাদি। বাস্তবিক বিচারে কোনো জীবই স্বনির্ভর নয়। কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকটা জীবই একে অন্যের উপর নির্ভরশীল। যদি আমি সবুজ উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে সপুষ্পক যে উদ্ভিদগুলো আছে পরাগায়নের জন্য বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, মৌমাছি, পানি, বায়ু ইত্যাদির উপর নির্ভরশীল। অপর দিক দিয়ে আমরা যদি চিন্তা করি সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যে কার্বন ডাইঅক্সাইড, এই প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ জগৎ অবশ্যই প্রাণী জগৎ থেকে গ্রহণ করে বা অন্যান্য বিভিন্ন উৎস থেকে গ্রহণ করে। একইভাবে প্রাণীরাও অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। সামগ্রিকভাবে পৃথিবীর প্রত্যেকটি জীবই একে অপরের উপর নির্ভরশীল, আর এই নির্ভরশীলতাকে বলে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া। কখনো কখনো একটি জীব অন্য একটি জীবের সংস্পর্শে এসে জীবনযাপন করে বা জীবন টিকিয়ে রাখে। এ ধরনের অবস্থানকে বলে সহ অবস্থান, আর জীব দুটিকে বলে সহ অবস্থানকারী। তো পরিবেশ বিজ্ঞানী ওডাম জীবজগতের এই আন্তঃনির্ভরশীলতাকে দুই ভাগে ভাগ করেছেন। বিজ্ঞানী ওডামের মতে এই আন্তঃনির্ভরশীলতা দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, আর আরেকটি হলো ঋণাত্মক আন্তঃক্রিয়া। পরিবেশ বিজ্ঞানী ওডাম এই আন্তঃনির্ভরশীলতাকে এই দুই ভাগে ভাগ করেছেন, ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া হলো দুইটি সহ অবস্থানকারী জীব যদি একে অপরের দ্বারা উপকৃত হয়, অথবা একটি জীব উপকৃত হয় অন্য একটি জীবের কোনো ক্ষতি হয় না, এই ধরনের সহাবস্থানকে পরিবেশ বিজ্ঞানী ওডাম ধনাত্মক আন্তঃক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন। অন্যদিকে পারস্পরিক সহাবস্থানকারী জীব যদি একটি অন্যটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ একটি উপকৃত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ধরনের সহাবস্থানকারী বিজ্ঞানী ওডাম ঋণাত্মক আন্তঃক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন। তো ধনাত্মক আন্তঃক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো মিথজীবিতা বা মিউচুয়ালিজম। অন্যটি হলো কমেনসেলিজম। আমি আগেই বলেছি মিউচুয়ালিজম হলো এই সহ অবস্থানকারী জীব উভয়েই একটি অপরটির দ্বারা উপকৃত হয়। এটাকে বলা হয় সিম্বায়োসিস বা মিথজীবিতা বা মিউচুয়ালিজম।
অর্থাৎ এক্ষেত্রে দুটি জীব যখন পরস্পরের সহাবস্থান থাকবে, এই সহাবস্থানের দ্বারা উভয়ই উপকৃত হবে। উদাহরণস্বরূপ বলা যায় লাইকেন। কি বলা যায়? লাইকেন। লাইকেন লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান। এই অবস্থানকে বলা হয় লাইকেন। লাইকেনের মধ্যে শৈবাল আশ্রয়ের জন্য ছত্রাকের উপর নির্ভরশীল, অর্থাৎ ছত্রাক শৈবালকে আশ্রয় দান করে শৈবালকে উপকৃত করে। ঠিক একইভাবে শৈবাল ছত্রাককে খাদ্য প্রদান করে। যেহেতু ছত্রাকের কোনো ক্লোরোফিল নেই, সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তাই শৈবাল ছত্রাককে খাদ্য প্রদান করে উপকৃত করে। অর্থাৎ শৈবাল নিজে উপকৃত হয় অবস্থানের দ্বারা, পক্ষান্তরে বা অপরপক্ষে ছত্রাক উপকৃত হয় খাদ্য গ্রহণের মাধ্যমে। ঠিক একইভাবে সিম জাতীয় উদ্ভিদের মূলে কিছু ব্যাকটেরিয়া অবস্থান করে, রাইজোবিয়াম, অ্যাজোট্রোব্যাক্টার। এই ব্যাকটেরিয়াগুলো সিম জাতীয় উদ্ভিদের মধ্যে নডিউল বা গুটি সৃষ্টি করে অবস্থান করে। তা সিম জাতীয় উদ্ভিদ এই ব্যাকটেরিয়াগুলোকে স্থান দিয়ে, আশ্রয় দিয়ে উপকার করে। পক্ষান্তরে ব্যাকটেরিয়াগুলো বাতাসের মুক্ত নাইট্রোজেনকে ফিক্সেশন করে, সংবন্ধন করে ওই গাছকে প্রদান করে। তো নাইট্রোজেনের যে পুষ্টির উপাদান গাছের দরকার, এটা ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদকে প্রদান করে, ফলে গাছের বৃদ্ধি ভালো হয়। একইভাবে মানুষ বা বিভিন্ন পশু পাখি বিভিন্ন ফলের বীজ নিয়ে অনেক দূর দূরান্তে ছড়িয়ে দেয়, নিজের প্রয়োজনে ওটাকে ব্যবহার করে, খেয়ে উপকৃত হয়, আর গাছকেও অন্যত্র ছড়ায় দেয়। অনুরূপভাবে মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, তো মৌমাছি ফুলের মধুকে আহরণ করে নিজে উপকৃত হয়, নিজে খায় এবং মৌচাকে সঞ্চয় করে। আর এই মধু আহরণের সময় পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করে গাছের জন্য বা উদ্ভিদের জন্য বা ফুলের জন্য পরাগায়নে ভূমিকা রাখে, ফলে গাছ উপকৃত হয়। এভাবে যখন দুইটি জীব সহ অবস্থানের দ্বারা একে অন্যের দ্বারা উপকৃত হয়, এই ধরনের সহ অবস্থানকে বলা হয় মিউচুয়ালিজম। আর কমেন্সিয়ালিজম হলো দুইটি ভিন্ন প্রজাতির জীব যখন একত্রে অবস্থান করে, একটি উপকৃত হয়, পক্ষান্তরে অন্যটির কোনো ক্ষতি হয় না। এই ধরনের সহাবস্থানকে বলা হয় কমেন্সিয়ালিজম। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের গ্রামের বাড়িতে অনেক পুরনো দিনের গাছ দেখা যায়। এই গাছের উপরে বিভিন্ন প্রকার পরাশ্রয়ী উদ্ভিদ থাকে, যেমন অর্কিড বা রাসনা। তো অর্কিড বা রাসনা ওই গাছের উপর থেকে আশ্রয় করে অবস্থান গ্রহণ করে, কিন্তু গাছ থেকে কোনো ধরনের পুষ্টি নিয়ে গাছকে ক্ষতি করে না, বরং নিজের পুষ্টি নিজেই উৎপাদন করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। কিন্তু সে অর্কিড বা রাসনা গাছের উপর থেকে উপকৃত হয়, পক্ষান্তরে গাছের কোনো ক্ষতি করে না। ঠিক এমনিভাবে রোহিণী উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদ লতালো নিজে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, অন্য আরেকটা উদ্ভিদকে আশ্রয় করে সে পরাশ্রয়ী হয়ে উপরের দিকে ওঠে, আরোহণ করে, নিজেকে পেঁচিয়ে পেঁচিয়ে ওই উপরের দিকে ওঠে। এই ধরনের উদ্ভিদ হল রোহিণী উদ্ভিদ। তা রোহিণী উদ্ভিদ যখন অন্য উদ্ভিদের সাহায্য নিয়ে উপরের দিকে ওঠে বা বিস্তর লাভ করে, সেক্ষেত্রে নিজে উপকৃত হয়, কিন্তু যে উদ্ভিদকে সে আশ্রয় করে উপরের দিকে উঠলো বা বিস্তর লাভ করলো, ওই উদ্ভিদকে আশ্রয়দাতা উদ্ভিদের কোনো ক্ষতি করে না। তাহলে এই ধরনের অবস্থানকে আমরা বলতে পারি কমেন্সিয়ালিজম। এবার আমরা আলোচনা করব ঋণাত্মক আন্তঃক্রিয়া নিয়ে। ঋণাত্মক আন্তঃক্রিয়া কি?
তো দুইটি ভিন্ন প্রজাতির জীব পারস্পরিক সহাবস্থানের কারণে একটি অন্যটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ একটি উপকার হয় অন্যটির ক্ষতি হয়। এই ধরনের সহাবস্থানকে আমরা বলতে পারি ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো শোষণ, দুই নম্বর হলো অ্যান্টিবায়োসিস, অ্যান্টিবায়োসিস, আর আরেকটি হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা। এই তিন ভাগে ভাগ করা যায়। শোষণ হলো একটি জীব অন্য একটি জীবের কাছ থেকে পুষ্টিকে শোষণ করে নিয়ে ওই জীবের ক্ষতি করে, অর্থাৎ একজনের খাদ্য অন্যজন জোরপূর্বক ব্যবহার করে, একজনের উৎপাদিত পুষ্টি অন্যজন জোরপূর্বক ব্যবহার করে। এ ধরনের অবস্থানকে বলা হয় শোষণ। এ ধরনের আন্তঃক্রিয়াকে বলা হয় শোষণ। যেমন স্বর্ণলতা নামের একটি গাছ আছে, যে গাছগুলো দেখতে অনেকটা নলাকার, অর্থাৎ তারের মতো। এই গাছগুলো হলুদ বর্ণের হয়, সোনালী বর্ণ, সোনাটে বা হলুদ বর্ণের হয়। এই স্বর্ণলতাগুলো বিভিন্ন গাছের ঝোপঝাড়ের উপর দিয়ে থাকে, বড়ই গাছ, বিভিন্ন জঙ্গল ইত্যাদির উপর দিয়ে ওরা ঢেউ খেলে খেলে ওরা বিস্তার লাভ করে। যে গাছের উপর দিয়ে ওরা বিস্তার লাভ করে, ওই গাছের কোষের মধ্যে, ধরা যাক ওই গাছের একটি কোষ, যে গাছের উপর দিয়ে ওরা আরোহণ করে চলতে থাকে, ওই গাছের মধ্যে হোস্টোরিয়া নামক শোষকাঙ্গ প্রবেশ করিয়ে এই আশ্রয়দাতা বা হোস্ট, এই গাছ থেকে ওরা পুষ্টি গ্রহণ করে অর্থাৎ পোষক উদ্ভিদের ক্ষতিগ্রস্ত করে। এভাবে ওরা পুষ্টিকে শোষণ করে নেয়। এই ধরনের সহাবস্থানকে বলা হয় শোষণ, অর্থাৎ ঋণাত্মক আন্তঃক্রিয়ার একটি অংশ। এরপর হলো অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস হলো যখন একটি জীব, সহাবস্থানকারী একটি জীব এমন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করেছে, যে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে সহাবস্থানকারী অন্য একটি জীবের বৃদ্ধি, বিকাশ, পরিস্ফুটন, সার্বিকভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে গেছে। অর্থাৎ সহাবস্থানকারী একটি জীবের জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণের কারণে যখন অন্য আরেকটি জীবের বৃদ্ধি, বিকাশ বা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, এক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ধরনের সহাবস্থানকে বলা হয় অ্যান্টিবায়োসিস, অর্থাৎ একটি উপকার হলে অন্যটি ক্ষতি হয়ে গেল। আরেকটি হল প্রতিযোগিতা। আমরা জানি প্রাকৃতিক বিজ্ঞানী ডারউইন এর মতে একটা ছিল যে যোগ্যরাই টিকে থাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ প্রকৃতির মধ্যে প্রত্যেকটা জীবই তার জীবন সংগ্রামে লিপ্ত আছে, তার জীবন ধারণের জন্য সে সংগ্রাম করে বেঁচে থাকে। তো এই সংগ্রামের মধ্যে যে জয়ী হয় সেই টিকে যায়, আর যে হেরে যায় সে সমূলে ধ্বংস হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায় বা টিকে থাকে না। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, একটি বনের মধ্যে, শুরুতে একটি বনের মধ্যে অনেক প্রজাতির গাছ থাকে। এখানে ছোট দুর্বা ঘাস থেকে শুরু করে বিশাল বৃক্ষ পর্যন্ত থাকে। ক্রমান্বয়ে এই বৃক্ষ এবং দুর্বা ঘাস বা অন্যান্য বিভিন্ন তৃণ বা ছোট ছোট গুল্ম, এদের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা শুরু হয়। বিষয়গুলো যদি আমরা বলি, সে বিষয়গুলো হলো আলো, আর্দ্রতা, পানি, খনিজ পুষ্টি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। অর্থাৎ আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পুষ্টি, বিভিন্ন পুষ্টি উপাদান ইত্যাদি
গ্রহণের জন্য এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। তো এখানে যে প্রতিযোগিতায় টিকে থাকে, অর্থাৎ ছোট গাছ অবশ্যই বড় গাছের তুলনায় প্রতিযোগিতা করতে পারবে না। এক্ষেত্রে বড় গাছগুলো তৃণ বা দুর্বাঘাসের উপর যেমন ডমিনেট করে বা প্রকট হয়, সেই ক্ষেত্রে ওরা পুষ্টি নিজেদের শিকড় মাটির মূল অনেক গভীরে পৌঁছে দিয়ে সেই গভীর থেকে পুষ্টি নিয়ে নেয়। পানির লেয়ার যখন নিচে নেমে যায় তখন উপরের যে ছোট ছোট তৃণ বা দুর্বাঘাস এরা নিজের মূলকে মাটির গভীরে প্রবেশ করতে না পারার কারণে ওরা পানি পায় না, বিভিন্ন পুষ্টি পায় না, এরকম ধীরে ধীরে ওরা নষ্ট হয়ে যায়। একইভাবে গাছ যখন বড় হয়, বড় গাছের নিচে ছোট গাছগুলো থাকে, তো উপর থেকে আলো বড় গাছগুলোই গ্রহণ করে, নিচের গাছগুলো পর্যন্ত আলো পৌঁছাইতে দেয় না। পাতাগুলো দিয়ে এমনভাবে বিস্তার লাভ করে যে নিচেই ওই পাতাগুলো স্তর ভেদ করে নিচে আলো পৌঁছাতে পারে না। এভাবে বিভিন্নভাবে প্রতিযোগিতার মাধ্যমে বড় গাছগুলো ছোট গাছদের উপর বা তৃণ বা ঘাস জাতীয় উদ্ভিদের উপর ডমিনেট করে, অর্থাৎ প্রকটতা অর্জন করে। আর এভাবেই ওরা পরিবেশের সাথে টিকে যায়। এভাবে এই টিকে যায়, সেক্ষেত্রে দেখা গেল যে যারা টিকে গেল, ডমিনেট করতে পারলো, ওরা টিকে গেল, অর্থাৎ এরা হবে, এই আচরণটা হবে ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়বে, অর্থাৎ একটি ক্ষতিগ্রস্ত হবে। ছোট ছোট গাছপালাগুলো বা তৃণগুলো বা ঘাসগুলো এরা ক্ষতিগ্রস্ত হবে, আর বড় বড় উদ্ভিদ যেগুলো উপকৃত হবে এবং একটা পর্যায়ে গিয়ে তৃণগুলো বিনষ্ট হয়ে যাবে। বনের মধ্যে শুধু বড় বড় গাছই থাকবে, নিচ দিয়ে কোনো ঘাস দুর্বাঘাস নেই, শুধু মাটি দেখা যাইতেছে। তো এরকম অবস্থা তৈরি হবে। এই ধরনের অবস্থানকে আমরা বলতে পারি ঋণাত্মক আন্তঃক্রিয়া বা প্রতিযোগিতা। তো পরিবেশ বিজ্ঞানী ওডাম এই যে আন্তঃক্রিয়াকে ভাগ করছেন টোটালি দুই ভাগে, ধনাত্মক ও ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হলো কমেন্সেলিজম। আর ঋণাত্মক আন্তঃক্রিয়াকে এরকম তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো শোষণ, আরেকটি হলো অ্যান্টিবায়োসিস, আর আরেকটি হলো প্রতিযোগিতা। এভাবেই বিভিন্ন পরিবেশের মধ্যে পরিবেশের বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া লক্ষ্য করা যায়। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভার্চুয়াল ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।